রেডিয়েশন থেরাপি নিয়ে মানুষের মনে কৌতূহল যেমন আছে তেমনি ভয়ও আছে। অনেকে ভাবেন যে রেডিয়েশন থেরাপি দিলে শরীর পুড়ে যাবে, কেউ কেউ ভাবেন যে এর সাইড এফেক্ট অনেক, আবার অনেকে ভাবেন যে রেডিয়েশন থেরাপি চলছে তার মানে এটা ক্যান্সারের শেষ চিকিৎসা বা লাস্ট স্টেজ। এই সময় দাঁড়িয়ে রেডিয়েশন থেরাপি কোন জায়গায় আছে? অর্জুন যখন মাছের চোখকে টার্গেট করেছিল, রেডিয়েশন হচ্ছে সেরকম, মানে অর্থাৎ আপনি ক্যান্সারের যে মূল মাংসপিণ্ড সেই জায়গাটাকে এবং তার পারিপার্শ্বিক জায়গাটাকে অক্ষত মানে সেই জায়গাটাকে হচ্ছে আপনি টার্গেট করবেন এবং আশেপাশের সমস্ত জায়গাকে আপনি হচ্ছে প্রোটেক্ট করতে পারবেন। কিছু কিছু এমন ক্যান্সার আছে যেখানে রেডিয়েশনটাই মূল চিকিৎসা। ধরুন মলদ্বারের নিচের অংশের যে ক্যান্সার, সেগুলোর ক্ষেত্রে এখন গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে যে আপনি রেডিয়েশনটা আগে দিলেন, সার্জনের কাজটাকে ইজি করলেন, সার্জনকে যতটা অংশ বাদ দিতে হলো সেই অংশটা কমে গেল, অনেক ক্ষেত্রে পার্মানেন্ট স্টোমার প্রয়োজন পড়লো না এবং সেটা অ্যানাস্টোমোস করে জোড়া লাগিয়ে দেওয়া হলো, তাই স্বাভাবিক রাস্তা দিয়েই পেশেন্ট কিন্তু স্টুল পাস করতে পারলো এবং পার্মানেন্ট একটা স্টোমার প্রয়োজন পড়লো না। তাই একটা ক্যান্সার ডিপার্টমেন্টে রেডিওথেরাপি থাকাটা কিন্তু অত্যাবশ্যক। রেডিওথেরাপি বাদ দিয়ে একটা স্ট্যান্ডার্ড কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টার হতেই পারে না। এই যে রেডিয়েশন থেরাপি কোন কোন ক্যান্সারে সব থেকে বেশি ব্যবহৃত হয়? হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হেলথ ইনসাইট। আমি ধ্রুব। আজ কথা বলবো রেডিয়েশন থেরাপি নিয়ে। আধুনিক রেডিয়েশন থেরাপি কিভাবে কাজ করে, নতুন প্রযুক্তিগুলি কিভাবে ক্যান্সার চিকিৎসার চেহারা বদলে দিচ্ছে, রেডিয়েশন নিয়ে প্রচলিত ভয় এবং ভুল ধারণাগুলো দূর করার চেষ্টা করব এবং পাশাপাশি এটাও জানবো যে ভবিষ্যতে ক্যান্সার চিকিৎসা কোন দিকে এগোচ্ছে। এবং এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সঙ্গে আছেন পিয়ারলেস হসপিটাল তথা কলকাতার বিশিষ্ট রেডিয়েশন অনকোলজিস্ট ডক্টর অয়ন বাসু। নমস্কার ডক্টর। রেডিয়েশন থেরাপি এটা নিয়ে না মানুষের মনে যেমন কৌতূহল আছে তেমনি ভয়ও আছে। তো প্রথমেই যেটা আপনার কাছে জানতে চাইবো যে রেডিয়েশন থেরাপি এই জিনিসটা কি এবং এটা কবে থেকে ক্যান্সার চিকিৎসায় শুরু হয়েছে? আচ্ছা, তাহলে খুব সরলভাবে হুম। আগে ক্যান্সার চিকিৎসার যে ওভারঅল যে স্পেকট্রাম, সেইটা একটা জাস্ট এক লাইনে বলে দিই যে ঠিক। ক্যান্সার চিকিৎসা দুটো ব্রড ক্যাটেগরিতে ভাগ করা যায়। হুম। একটা হচ্ছে মূল শরীরের যে অংশে ক্যান্সার এফেক্টেড হুম। সেই অংশটা এবং তার পারিপার্শ্বিক জায়গার চিকিৎসা, যেটাকে লোকো রিজনাল বা সেই জায়গাকার চিকিৎসা বলা হয়। আরেকটি হচ্ছে সিস্টেমিক চিকিৎসা, যেটা সারা শরীর থেকেই ক্যান্সার কোষকে নির্মূল করার জন্য চিকিৎসা করে। বেশ। সাধারণভাবে একটি আরেকটির বিকল্প নয়, পরিপূরক হিসেবে কাজ করে। ঠিক আছে, এবার এই যে লোকাল ট্রিটমেন্ট, মূল যেখানে আপনার ক্যান্সার, যেখানে একটা মাংসপিণ্ড রয়েছে যেটা ক্যান্সারের মতো তার চরিত্র, বা যেটা আশেপাশে যে সমস্ত জায়গায় এফেক্ট করছে বা ছড়াচ্ছে, সেই চিকিৎসা করার দুটি পদ্ধতি। একটা হচ্ছে অপারেশন, অবশ্যই মূল মাংসপিণ্ডটাকে বাদ দেয়া, শরীর থেকে তার বের করে দেওয়া। দ্বিতীয় বিকল্প হচ্ছে এই রেডিওথেরাপি। ঠিক আছে, আর সিস্টেমিক থেরাপি অর্থাৎ বাকি পুরো শরীর থেকেই যে ক্যান্সার কোষগুলিকে নির্মূল করতে পারে, তার মধ্যে পড়ে হচ্ছে কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি এবং ক্ষেত্র বিশেষে হরমোন থেরাপি। তাহলে ক্যান্সার চিকিৎসার দুটো ভাগ, একটা হচ্ছে সারা শরীর থেকে ক্যান্সার কোষকে নির্মূল করার চিকিৎসা যেটাতে ওষুধ প্রয়োগ করা হয়, আর একটা হচ্ছে অপারেশন এবং রেডিয়েশনের মাধ্যমে মূল যেখানে আপনার ক্যান্সার শুরু হলো সেই জায়গা থেকে ক্যান্সারকে সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করার চিকিৎসা। ঠিক। তাহলে রেডিওথেরাপি লোকোরিজিনাল ট্রিটমেন্টের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার যে রেডিওথেরাপি কবে থেকে। আপনি শুনলে আশ্চর্য হবেন যে রেডিওথেরাপি কিন্তু যবে থেকে এক্স রে আবিষ্কার হয়েছে, রঞ্জন সাহেব 1895 সালে এক্স রে আবিষ্কার করেন, 1896 সাল থেকেই কিন্তু হাই এনার্জি এক্স রে ক্যান্সারের চিকিৎসা হিসেবে কিন্তু তার প্রবর্তন হয়ে গিয়েছে। কিন্তু প্রথম দিকে যেটা হতো যে কতটা রেডিয়েশন, কিভাবে রেডিয়েশনকে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে শরীরের যে অংশটা ক্যান্সার দ্বারা আক্রান্ত কেবলমাত্র সেই জায়গার মধ্যে রেডিয়েশনটাকে সীমাবদ্ধ করা যায়, তার টেকনোলজি ইমপ্রুভ হতে এবং খুব ভালো মানের মেগা ভোল্টেজ বা হাই এনার্জি রেডিয়েশন আসতে মোটামুটি ধরুন গত শতকের 50-60-এর দশকে অবধি সময় লেগেছিল। তারপরে যে ফার্দার উন্নতি হয়েছে টেকনোলজির, সেটা হ্যাজ বিন মেটিওরিক, মানে সেটা প্রতি বছরে নিরন্তর তার উন্নতি হচ্ছে আর কি। কিন্তু রেডিওথেরাপি প্রায় 1 শতকেরও ওপর ধরে কিন্তু ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। তো বর্তমান সময়ে দাঁড়িয়ে মানে যদি আমি 2026-এর কথা বলি, তো এই সময় দাঁড়িয়ে রেডিয়েশন থেরাপি কোন জায়গায় আছে? মানে আজ থেকে ধরুন 15-20 বছর আগে যে রেডিয়েশন থেরাপি হতো এবং এখন যে রেডিয়েশন থেরাপি হয়, এই দুটোর মধ্যে কি তফাৎ আছে? দেখুন, রেডিয়েশন আপনি মনে করে দেখুন যে অর্জুন যে যখন মাছের চোখকে টার্গেট করেছিল, রেডিয়েশন হচ্ছে সেরকম, মানে অর্থাৎ আপনি ক্যান্সারের যে মূল মাংসপিণ্ড সেই জায়গাটাকে এবং তার পারিপার্শ্বিক জায়গাটাকে অক্ষত মানে সেই জায়গাটাকে হচ্ছে আপনি টার্গেট করবেন এবং আশেপাশের সমস্ত জায়গাকে আপনি হচ্ছে প্রোটেক্ট করতে পারবেন। তাহলে হোয়াট ইউ সি দ্যাট ইউ উইল বি এবল টু টার্গেট, এই তো হচ্ছে ঘটনা। এবার তাহলে সব থেকে ভালো যেটা হয়েছে বিবর্তনে, খুব
সিম্পল ভাবে বলতে গেলে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটি রেডিওথেরাপি চিকিৎসার যে মেশিন, বর্তমান হুম। আধুনিক যে মেশিন ব্যবহার হয়, তাতে খুব সুন্দর এখন ইমেজিং সিস্টেম হয়। সিটি স্ক্যান প্রায় প্রতিটাতেই এখন রয়েছে, ইনবিল্ট একটা সিটি স্ক্যান, যার মাধ্যমে প্রতিনিয়ত আপনি রেডিয়েশন দেওয়ার আগে এক্স্যাক্ট ক্যান্সারের যে অবস্থান সেটাকে আপনি দেখতে পাচ্ছেন লাইভ। লাইভ। আচ্ছা। হ্যাঁ, এবং এছাড়াও এক্স রে বেস সিস্টেমস আছে, যেখানে আপনি প্রতিনিয়ত হচ্ছে এক্স্যাক্ট অবস্থান শরীরের যে জায়গাটা হুম। মেশিনের হুম। আপেক্ষিকভাবে, মানে মেশিনের রিলেটিভ টু দ্য মেশিন, পেশেন্ট ঠিক কোন জায়গায় শায়িত রয়েছে এবং টিউমারের অবস্থান কোন জায়গায়। হুম। প্লাস এখন ইদানিং কিন্তু এমআরআই গাইডেড লিনিয়ার অ্যাক্সেলারেটরসও এখন পাওয়া যায়, মানে যেখানে মেশিনের মধ্যে এমআরআই এর ব্যবস্থাও রয়েছে। তাহলে আমরা বেটার দেখতে পাচ্ছি ক্যান্সারের প্রতিনিয়ত চিকিৎসার সময় ক্যান্সারের যে অবস্থান সেটাকে আমরা প্রতিনিয়ত বেটার দেখতে পাচ্ছি। দুই, আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন যে আমার শরীরের অনেক মানে অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু স্বাভাবিক নিয়মেই নড়াচড়া করে, যেরকম শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমাদের লাংস নড়াচড়া করে। এবার লাঙ্গে যদি একটা ক্যান্সার থাকে তাহলে সেও তো ব্রিদিং এর সঙ্গে মুভ করবে। এবার আপনি যত ভালোভাবে সেটাকে ম্যানেজ করতে পারবেন, যে সঠিকভাবে সেই মুভমেন্টটাকে কভার করে আপনি রেডিওথেরাপি দিতে পারবেন, সেইটার কিন্তু টেকনোলজিক্যালি ড্রামাটিক ইমপ্রুভমেন্টস হয়েছে ওভার দ্য লাস্ট কাপল অফ ডেকেডস। এর নানা রকম বিকল্প হয়, রেসপিরেটরি গেটিং ইজ ভেরি কমন। এছাড়াও কিন্তু ট্র্যাকিং বলে একটা জিনিস হয় যেটা মূল টিউমারকে চেজ করতে পারে। সুতরাং রেডিয়েশন বিমটা আপনার মূল টিউমারকে চেজ করতে পারে। মানে যেমন আমাদের ক্যামেরা আমাদের চোখকে অলওয়েজ ট্র্যাক করে কারেক্ট, চলেছে। হ্যাঁ হ্যাঁ, তো সেই রকমই। তাহলে এক হচ্ছে বেটার দেখতে পাচ্ছি, বেটার ইমেজিং টেকনোলজি। 2 নম্বর হচ্ছে বেটার ফোকাসিং অর বেটার কভারিং ফর মোশন, মানে টিউমারের যে মুভমেন্ট হচ্ছে সেটাকে কভার করা। এবং তৃতীয় যেটা খুব গুরুত্বপূর্ণ, আপনি জানেন যে রেডিওথেরাপির একটা কিউরেটিভ কোর্স প্রায় মাসখানেক ধরে চলে, কোনো কোনো ক্ষেত্রে তার থেকেও বেশি। এবার এই সময়ের মধ্যে টিউমারের যে সাইজ, শেপ এবং লোকেশন, অর্থাৎ তার অবস্থান, তার ডাইমেনশনস, এই প্রত্যেকটা জিনিসেরই কিন্তু কিছু কিছু পরিবর্তন ঘটতে পারে। আগেকার দিনে একটা টেমপ্লেট প্ল্যান বা একটা নির্দিষ্ট প্ল্যান দিয়ে হয়তো মাঝপথে একবার দুবার সেটাকে রিভিজিট করা হতো, কিন্তু একটা পুরো কোর্স ডেলিভার করা হতো। যার কারণে এই যে সমস্ত চেঞ্জগুলো হতো একটা টিউমারের অবস্থান, সেই টিউমারের লোকেশন, সেই টিউমারের ডাইমেনশনস এটসেট্রা, সেইগুলো ফ্যাক্টর ইন করা হতো না। যার কারণে রেডিওথেরাপি ডেলিভারির দিক থেকে একটা লিমিটেশন ছিল অ্যাজ টু হাউ মাচ ইউ কুড অ্যাকুরেটলি টার্গেট অ্যান্ড এসকেলেট দ্য ডোজ। ইদানিং কালে কিন্তু অ্যাডাপটিভ রেডিওথেরাপি বেসড অন অল অফ দিস ইমেজিং উইচ আর নাও অ্যাভেলেবল, যেটা আপনার মেশিনের মধ্যেই এখন সিটি স্ক্যান, এমআরআই প্রত্যেকটাই এখন অ্যাভেলেবল, তার ভিত্তিতে কিন্তু আপনি নিয়মিত যে রেডিওথেরাপি চলছে, সেই চলমান যে রেডিওথেরাপি, প্রত্যেক দিনের যে রেডিওথেরাপির যে কোর্স, সেটাকে আপনি অ্যাডাপ্ট করতে পারেন। এই জিনিসগুলো ইদানিং কালে রেডিওথেরাপির প্রভূত উন্নতি করেছে, যার কারণে রেডিওথেরাপিতে এখন আগের থেকে সাইড এফেক্টসের মাত্রা অনেক কম, কারণ নর্মাল টিস্যুতে রেডিয়েশন প্রায় যায় না বললেই চলে। 2 নম্বর হচ্ছে রেডিয়েশন অনেক বেশি ফোকাসড, এবং বেশি ফোকাসড হওয়ার দরুন আগে যেখানে রেডিয়েশনের যে একটা নির্দিষ্ট মানের উপরে ডোজ দিতে গেলে সেটা আনসেফ মনে করা হতো, এখন কিন্তু তার থেকেও যেখানে যেখানে প্রয়োজন সেখানে ডোজ বাড়ানো যাচ্ছে, মানে অর্থাৎ প্রয়োজন ভিত্তিক ডোজ এসকালেশনও করা যাচ্ছে। তাই রেডিয়েশনের আউটকামসও আরও সময়ের সাথে সাথে উন্নতি হচ্ছে। আচ্ছা, তো তার মানে যে মেশিন, রেডিওথেরাপি দেওয়ার যে মেশিন, সেটার প্রভূত উন্নতি হয়েছে। আচ্ছা, মানে আলোচনার বাইরে একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে আপনি নতুন পিয়ারলেস হসপিটালে আছেন এবং এখানেও ক্যান্সার চিকিৎসা শুরু হয়েছে, তো এখানেও কি ওই ধরনের মেশিন আছে? একদম। আমাদের এখানে যে মেশিনটি ব্যবহার হচ্ছে তার নাম হচ্ছে ট্রুবিম, আচ্ছা। এবং ট্রুবিমের আবার অনেক রকমের তার ভ্যারিয়েন্টস হয়। আমরা যে মেশিনটি ব্যবহার করি সেটাতে ইট ইজ ইকুইপড উইথ রোবোটিক কাউচ। আপনি রোবোটিক সার্জারির নাম শুনে থাকবেন, ইদানিংকালে রোবোটিক সার্জারি খুব পপুলার হয়েছে। সিমিলারলি আপনি রোবোটিক সিস্টেম মানে হচ্ছে কি, আপনি বাইরে থেকে নিয়ন্ত্রণ করে পেশেন্টের শরীরের অবস্থানকে আপনি নিয়মভিত্তিক আপনি সেটাকে ইমেজিং এর উপর বেস করে, যে সিটি স্ক্যান নিয়মিত আপনি দেখছেন, সেই সিটি স্ক্যানের উপর ভিত্তি করে আপনি রিপোজিশন করে সঠিক জায়গায় নিয়ে এসে তবে ডেলিভার করতে পারেন। ইট ইজ আ 6 ডিগ্রি অফ ফ্রিডম কাউচ, যেটা কিনা রেডিয়েশনের ক্ষেত্রে পেশেন্টের পজিশনিং এর ক্ষেত্রে সিটি স্ক্যানের উপর নির্ভর করে আপনি রিপোজিশন করতে পারেন জাস্ট বিফোর ডেলিভারি, হুইচ ইমপ্রুভস দ্য অ্যাকিউরেসি। আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, আমাদের এখানে আরজিএসসি মোশন ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে, যেটা আপনাকে বলছিলাম যে আপনার যদি একটা মোবাইল টিউমার থাকে, ধরুন লিভারের কোনো ক্যান্সার বা লাংসের কোনো ক্যান্সার, যেটা শ্বাস প্রশ্বাসের সঙ্গে বা ইউরিন ফিল আপ হওয়ার সঙ্গে হয়তো সেটার তার Position change অবস্থানের হচ্ছে। একটা পরিবর্তন ঘটছে, সেক্ষেত্রে আপনি কিন্তু মোশন ম্যানেজমেন্টের আমাদের কাছে 4D সিটি স্ক্যান রয়েছে, আমাদের নিজেদের ডেডিকেটেড 4D সিটি স্ক্যানার রয়েছে, যেটা একটা নির্দিষ্ট জায়গায় যখন টিউমারটা আসছে তখনই কেবলমাত্র রেডিয়েশনটা ফায়ার করে, যে মুহূর্তে সেই জায়গা থেকে তার অবস্থানের পরিবর্তন ঘটে রেডিয়েশন অটোমেটিক্যালি অফ হয়ে যায়। সুতরাং ইট উইল অনলি ট্রিট ওয়েন দ্য টিউমার ইজ ইন দ্য প্ল্যান্ড পজিশন। তো এগুলোকে মোশন ম্যানেজমেন্ট সিস্টেমস বলে। এর নানা রকম টেকনোলজি অ্যাভেলেবল আছে, উই হ্যাভ ওয়ান অফ দ্য বেস্ট। আচ্ছা, সবটা নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে জানবো যে এই যে রেডিয়েশন থেরাপি কোন কোন ক্যান্সারে সব থেকে বেশি ব্যবহৃত হয়? আপনাকে যেটা বলছিলাম যে ক্যান্সার ট্রিটমেন্টের একটা হচ্ছে লোকোরিজিনাল ট্রিটমেন্ট আর একটা হচ্ছে সিস্টেমিক ট্রিটমেন্ট। এবার লোকোরিজিনাল ট্রিটমেন্টের মধ্যে সার্জারি পড়ে, রেডিওথেরাপি পড়ে।
স্টেজ অনুযায়ী এগুলোর ব্যবহার হয়। রেডিয়েশন কিন্তু আগে বলি যে পরিপ্রেক্ষিতটা, যে রেডিয়েশন কোন স্টেজে বা কোন পরিস্থিতিতে ব্যবহার হতে পারে। রেডিয়েশন কিন্তু কিউরেটিভ ট্রিটমেন্ট হিসেবে যেরকম ব্যবহার হয়, যে পেশেন্টের চিকিৎসা সাকসেসফুলি করার মতো স্টেজে রয়েছে এবং আপনি যাকে অ্যাগ্রেসিভলি ট্রিট করতে পারবেন। কিছু কিছু এমন ক্যান্সার আছে যেখানে রেডিয়েশনটাই মূল চিকিৎসা, মানে সেখানে আচ্ছা। সার্জারি ছাড়াও রেডিয়েশনের মাধ্যমে কোনো কোনো ক্ষেত্রে কেমোথেরাপি তার সঙ্গে অ্যাড করে বা কোনো ক্ষেত্রে না করেও আপনি শুধুমাত্র রেডিয়েশনের সাহায্যে ক্যান্সারকে কিওর করে ফেলতে পারবেন। যেরকম ধরুন ল্যারিঞ্জিয়াল ক্যান্সার, আর্লি ল্যারিঞ্জিয়াল ক্যান্সার আপনি শুধু রেডিয়েশন দিয়ে কিওর করতে পারেন। এটা একটা উদাহরণস্বরূপ বললাম। অনেক ক্ষেত্রে অ্যাডজুভেন্ট হিসেবে রেডিওথেরাপি খুব গুরুত্বপূর্ণ, যেখানে সার্জন মূল টিউমারটাকে বাদ দিয়ে দিয়েছেন, কিন্তু তার আশপাশে যদি মাইক্রোস্কোপিক কোষ থেকে গিয়ে থাকে, সেখান থেকে আবার পরবর্তীকালে রোগটা রেকার করতে পারে। তাই সার্জনের কাজটাকে পরিপূরক হিসেবে অ্যাডজুভেন্ট রেডিওথেরাপি দেওয়া হয়ে থাকে। কোনো কোনো সময় তার সঙ্গে কিছুটা কেমোথেরাপিও অ্যাড করা হতে পারে। তাহলে এটা একটা ব্রড রেঞ্জ অফ ইন্ডিকেশন, যেখানে ক্যান্সার সার্জারি হয়েছে এবং তার পরবর্তীতে রেডিওথেরাপি হয়েছে। উল্টোটা কি হয়? উল্টোটাও হয় কিছু কিছু ক্ষেত্রে। ধরুন মলদ্বারের নিচের অংশের যে ক্যান্সার, সেগুলোর ক্ষেত্রে এখন গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে যে আপনি রেডিয়েশনটা আগে দিলেন, সার্জনের কাজটাকে ইজি করলেন, সার্জনকে যতটা অংশ বাদ দিতে হলো সেই অংশটা কমে গেল, অনেক ক্ষেত্রে পার্মানেন্ট স্টোমার প্রয়োজন পড়লো না এবং সেটা অ্যানাস্টোমোস করে জোড়া লাগিয়ে দেওয়া হলো। তাই স্বাভাবিক রাস্তা দিয়েই পেশেন্ট কিন্তু স্টুল পাস করতে পারলো এবং পার্মানেন্ট একটা স্টোমার প্রয়োজন পড়লো না। তাই রেডিয়েশন অনেক ক্ষেত্রে সার্জনের কাজটাকে ইজি করার জন্য সার্জারি বা মূল চিকিৎসার আগেও রেডিয়েশনটাকে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে রেডিয়েশন কিউরেটিভ ট্রিটমেন্টের ক্ষেত্রে আগে ব্যবহার করা হতে পারে সার্জারি, নিজের ক্ষমতায় ক্যান্সারকে নির্মূল করতে পারে ক্যান্সারের ক্ষেত্র বিশেষে। একটা উদাহরণস্বরূপ আমি ল্যারিঞ্জিয়াল ক্যান্সারের কথা বললাম, আরও অন্যান্য জায়গাতে জরায়ুমুখের ক্যান্সার, সার্ভিক্সের ক্যান্সার, রেডিয়েশন নিজের ক্ষমতায় কিওর করতে পারে। ঠিক আছে, উইথ কিমোথেরাপি, সামটাইমস উইদাউট কিমোথেরাপি অলসো। আবার সার্জনের কাজের পরিপূরক হিসেবে, মানে সার্জারি হয়ে গিয়েছে তার পরবর্তীতে আপনি রেডিয়েশন দিলে যাতে রোগটা ফিরে আসার প্রবণতা কমে। এই পরিপ্রেক্ষিত ছাড়াও এটা কিউরেটিভ সিচুয়েশনের কথা আমরা বলছি, যেখানে ক্যান্সারকে সঠিকভাবে চিকিৎসা করলে এমন স্টেজে রয়েছে যে পেশেন্ট কিওর হয়ে যাওয়ার সম্ভাবনাটা অ্যাডিকুয়েট। কিন্তু যদি প্যালিয়েটিভ সিচুয়েশনের কথা ধরেন, যেখানে ইট ইজ ওয়াইড স্প্রেড মেটাস্টেটিক ডিজিজ, পেশেন্টকে আমরা কিওরের আশা দেখছি না কারণ অনেকটা ছড়িয়ে গিয়েছে, সেখানেও কিন্তু রেডিয়েশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অস্ত্র। ব্লিডিং, ক্যান্সার রিলেটেড ব্লিডিং, ঠিক আছে, সেটা বন্ধ করার অব্যর্থ অস্ত্র হচ্ছে রেডিয়েশন। যদি হাড়ে কোথাও স্প্রেড করে গিয়ে থাকে, তাহলে ক্যান্সার রিলেটেড বোন পেন, যেটা বোন মেটাস্টেসিসের যে চিকিৎসা, সেখানে রেডিয়েশন একটা অব্যর্থ অস্ত্র। যদি কোনো ক্যান্সার ব্রেনে স্প্রেড করে গিয়ে থাকে, খুব সামান্য কিছু ওষুধ ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অ্যানাটমিক্যাল ব্লাড ব্রেন ব্যারিয়ারের জন্য সাধারণভাবে কেমোথেরাপি ওষুধ কিন্তু ব্রেনে পেনিট্রেট করতে পারে না, সেক্ষেত্রে ব্রেনে কিন্তু রেডিওথেরাপি অ্যাচিভস কন্ট্রোল। আরেকটা জিনিসও আছে, এখন একটা নতুন ক্যাটাগরি দেখা যায়, লিমিটেড মেটাস্টেটিক ডিজিজ বা অলিগোমেটাস্টেটিক ডিজিজ, যেখানে ছড়িয়েছে কিন্তু সেই ছড়িয়ে যাওয়া জায়গাগুলির সংখ্যাটা 3 থেকে 5 বা তার থেকে কম। সেই ধরনের সিচুয়েশনে কিন্তু কিউরেটিভ বা অ্যাগ্রেসিভ ইন্টেন্টেও ট্রিটমেন্ট করা যায় রেডিয়েশনের সাহায্যে, সেগুলোকে স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি বা রেডিওথেরাপি বলা হয়ে থাকে। তাহলে রেডিয়েশন নানা প্রসঙ্গে, নানাভাবে, নানা পরিস্থিতিতে ব্যবহার হয়ে থাকে। আপনি জিজ্ঞেস করছিলেন কোন কোন ক্যান্সারের ক্ষেত্রে, প্রায় সব ক্যান্সারের ক্ষেত্রেই রেডিওথেরাপির একটা রোল আছে। গড়পড়তা 100 জন ক্যান্সার রোগীর মধ্যে 60 থেকে 70 জন, প্রায় 70 জন, মানে ধরে রাখুন 4 ভাগের 3 ভাগ রোগীরই কিন্তু কোনো না কোনো সময় ক্যান্সার জার্নির সময়কালে চিকিৎসার মধ্যে কোনো না কোনো স্টেজে তার রেডিওথেরাপি চিকিৎসার প্রয়োজন পড়বে। তাই একটা ক্যান্সার ডিপার্টমেন্টে রেডিওথেরাপি থাকাটা কিন্তু অত্যাবশ্যক। রেডিওথেরাপি বাদ দিয়ে একটা স্ট্যান্ডার্ড কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টার হতেই পারে না, হওয়া সম্ভব নয়। আচ্ছা, আপনি স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারির কথা বলছিলেন। এছাড়াও বেশ কতগুলো কথা আমরা শুনতে পাই, যেমন হচ্ছে আইএমআরটি, আইজিআরটি, ভিম্যাট। এই বিষয়গুলো কি একটু যদি বুঝিয়ে বলেন আমাদের? এগুলো রেডিওথেরাপির এক একটা পদ্ধতি, আচ্ছা, একটু টেকনিক্যাল ব্যাপার। খুব সহজভাবে বোঝাতে গেলে মনে করুন এইটা একটা মানুষের সে কোমরের অংশটার একটা বেড়, তার মধ্যেখানে এই জায়গায় ঠিক মাঝখানে একটা বলের সাইজের একটা মাংসপিণ্ড রয়েছে, যেটা বায়োপসি করে আমরা দেখেছি এটা ক্যান্সার। এবার ধরুন এদিকে একটা, এদিকে একটা, এপাশে একটা এবং এপাশে একটা ক্রিটিক্যাল স্ট্রাকচার রয়েছে, যেগুলো রেডিয়েশন যদি এইখানে এটাকে নির্মূল করার জন্য যে রেডিয়েশন আমাকে দিতে হবে, সেটা যদি এতে প্রয়োগ করা হয় তাহলে এই অর্গানগুলো ড্যামেজড হয়ে যেতে পারে। এবার আপনি মনে করুন এখান থেকে রেডিয়েশন দিতে শুরু করলেন টিউমারটাকে। রেডিয়েশনের চরিত্র হচ্ছে, যেহেতু এটা হাই এনার্জি এক্স রে, একদিক দিয়ে প্রবেশ করবে আরেক দিক দিয়ে বেরিয়ে যাবে, তাহলে পুরো রাস্তাটার মধ্যে যে ক্রিটিক্যাল অর্গানগুলো পড়বে সেগুলো এফেক্টেড হবে এবং সেগুলো ড্যামেজড হবে। এইবার মনে করুন আপনি এটাকে 4 দিক থেকে ভাগ করে দিলেন, ঠিক আছে, 4টে দিক থেকে দিলাম, মাঝখানের অংশটা কতটা পেলো? 4 দিকের সমষ্টি, অর্থাৎ টোটাল ডোজটা পেলো। কিন্তু এক একটা অর্গান কিন্তু তার 4 ভাগের 1 ভাগ ডোজ পেলো, তাহলে ওগুলো অনেকটা প্রোটেক্টেড হয়ে গেল। এবার আমি যদি এটাকে চারিদিক থেকে ভাগ করে 360 ডিগ্রি থেকে যদি ট্রিট করি, মাঝখানের অংশটা কিন্তু সেই ডোজই পেলো, কিন্তু আপনার যে অর্গানগুলো এফেক্টেড হচ্ছিল সেই অর্গানগুলো খুব সামান্য একটা 1% হয়তো ডোজ পেলো, তাই তো? এটা একটা খুব লজিক্যাল জিনিস বললাম। এর থেকেও আরো যেটা এখন আধুনিক, এটা খুব ওভার সিম্পলিফিকেশন হয়ে গেল, এটাকে কনফর্মাল রেডিওথেরাপি বলে বা 3D কনফর্মাল রেডিওথেরাপি বলে, যেখানে টিউমারের শেপটা বিভিন্ন ডাইরেকশন থেকে আমরা দেখে দেখে তাতে ফিট করে করে চিকিৎসা করতে পারি।
কিন্তু এগুলো হচ্ছে সবটাই ফরওয়ার্ড প্ল্যান, মানে আপনাকে প্ল্যান করে করে বিম প্লেস করে করে করতে হয়। এখন অধিকাংশ রেডিওথেরাপি কিন্তু কম্পিউটার অ্যালগোরিদমের সাহায্যে হয়। অর্থাৎ আমি যদি এই যে অ্যানাটমিক্যাল প্রবলেমটা, ধরুন এই অংশটার কথাই বলছি, একই উদাহরণ, হুম। এই প্রবলেমটাকে একটা ম্যাথমেটিক্যাল ফর্মে যদি একটা কম্পিউটার প্রোগ্রামকে ফিড করি, অ্যান্ড দেয়ার এক্সিস্ট সাচ হুম। কম্পিউটার প্রোগ্রামস যেগুলো এই মেশিনগুলোর জন্য ডেডিকেটেড, নির্দিষ্ট যে মেশিন তার সঙ্গে একটা কম্পিউটার প্রোগ্রামও আসে যেটা মেশিনগুলোকে চালনা করে। আমি এটাকে যদি একটা ম্যাথমেটিক্যাল ফর্মে কম্পিউটার প্রোগ্রামটাকে বোঝাতে পারি যে আমি এই জায়গায় চাইছি এর বেশি রেডিয়েশন না যাক, এবং এই জায়গাগুলো এগুলোকে প্রোটেক্ট করে রেডিয়েশন দেওয়া হোক, এবং এই জায়গাটায় মিনিমাম এই ডোজ যেন সে পায়, আবার এর থেকে বেশি ডোজও যেন না পেয়ে যায়, এই অংশ এইভাবে যদি বোঝানো যায়। আবার এটাও হতে পারে যে আরো কমপ্লিকেট করলাম, ধরুন আমি বললাম যে এইটা মিনিমাম এই ডোজ পাক, আবার এর মধ্যে একটা নির্দিষ্ট অংশ আরো 10% বেশি ডোজ পাক, লেটার সে হুম, একই ট্রিটমেন্ট, ঠিক আছে। হুম। এইভাবে যদি ম্যাথমেটিক্যাল ফর্মে আমি এই প্রোগ্রামকে এটা বোঝাতে পারি, দ্যাট প্রোগ্রাম উইল থ্রো আউট আ সলিউশন, ঠিক আছে। ইট উইল গিভ আস মাল্টিপল সলিউশনস। আমাদের কাজ হচ্ছে তার মধ্যে থেকে সেরাটাকে বেছে নেওয়া, সেইটাকে আবার চিকিৎসা করে একটা যন্ত্রের সাহায্যে ভেরিফাই করা যে যেটা অঙ্ক কষে সে দেখাচ্ছে সেটাই হুবহু হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট করে তার মেজারমেন্টেও তাই পাচ্ছি, তবেই কিন্তু চিকিৎসা শুরু হয়। এই যে প্রসেসটা আপনাকে বললাম, এটাকে বলে ইন্টেন্সিটি মডুলেটেড রেডিওথেরাপি বা আইএমআরটি। আচ্ছা। এবার মনে করুন আমি একটা আইএমআরটি প্ল্যান দিয়ে একজন পেশেন্টের চিকিৎসা শুরু করেছি, তাহলে আপনি দুটো জিনিস কভার করেছে এখন অব্দি। হুম। প্রথম হচ্ছে 3D কনফর্মাল রেডিওথেরাপি বা 3D সিআরটি যাকে বলে। দ্বিতীয় যেটা বললাম সেটা খুব সরলভাবে বলতে গেলে আইএমআরটি আর কি, ঠিক আছে। এবার আমি গোড়ায় একটা প্ল্যান দিয়ে চিকিৎসা শুরু করলাম, আগামী 1 মাস ধরে রোগীর চিকিৎসা চলবে। হুম। তখন টিউমারটার আয়তন এরকম ছিল, এরকম অবস্থান এই জায়গায় ছিল। চলতে চলতে চিকিৎসার মাঝপথে দেখা গেল তার আয়তনটা ছোট হয়ে এইটুকু হয়েছে, এবং সে একটু অবস্থারও- সরে হুম। এসছে, ঠিক আছে। এবার আমি যদি ওই প্ল্যান দিয়ে চিকিৎসা করতে থাকি, বুঝতেই পারছেন কিছুটা মিস হবে এবং কিছুটা নর্মাল হুম, টিস্যু ঠিক, আননেসেসারিলি ঠিক। রেডিয়েশন পাবে, হুম। এই তো। আমার মেশিনে তো একটা স্ক্যান রয়েছে, হুম, হুম। আমি যদি সেই স্ক্যানে নিয়মিত তার গতি প্রকৃতি দেখতে পাই হুম। এবং প্ল্যানটাকে যদি অ্যাডাপ্ট করে নিই বা হুম। চেঞ্জ করে নিই, এই দেখতে পাওয়াটাকে বলে ইমেজ গাইডেড রেডিওথেরাপি বা আইজিআরটি। আচ্ছা। সেটাতে অ্যাক্সিলারেটর মেশিনে আপনার একটা সিটি স্ক্যান বা একটা ইমেজিং সিস্টেম থাকা দরকার, আর সেই সিটি স্ক্যানের ভিত্তিতে প্ল্যানটাকে মডিফাই করে নেওয়া বা অ্যাডাপ্ট করে নেওয়াকে বলে অ্যাডাপটিভ রেডিওথেরাপি বা এআরটি, ঠিক আছে। আচ্ছা। তাহলে মোটামুটি ব্যাপারটা হ্যাঁ। বোঝা গেল। আর স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি বা স্টিরিওট্যাকটিক রেডিওথেরাপি যেটা, হুম। সেগুলোর জন্য আরেকটু স্পেশাল অ্যাবিলিটি লাগে। একটা মেশিন কতগুলো মুভমেন্ট করতে পারে, হুম। সেই মুভমেন্টগুলি করার জন্য তার একটা টলারেন্স থাকে। যে কোনো মেশিনের ক্ষেত্রেই আপনি মনে করেন একটা গাড়ি চালাচ্ছেন, হুম। আপনার গাড়ির একটা টার্নিং রেডিয়াস থাকে, আপনি কতটার মধ্যে গাড়িটা ঘুরে যাবে, তাই তো। হুম। বড় গাড়ি হলে ঘুরতে বেশি জায়গা নেয়। এক্স্যাক্টলি। সিমিলারলি যে কোনো মেশিন বা যে কোনো মেকানিক্যাল ডিভাইসের একটা হুম। নির্দিষ্ট পয়েন্টের চারপাশে সে ঘুরতে পারে। হুম। এই পয়েন্টটা রেডিওথেরাপির যে ডেফিনেশন তাতে কে বলে আইসো সেন্টার। এই আইসো সেন্টার যত ফিক্সড হবে, যত অ্যাকিউরেট হবে, তত হচ্ছে আপনার মেশিনে আপনি আরো বেশি বেশি ডোজ অল্প চিকিৎসায় দিতে পারবেন, ঠিক। এই অল্প সংখ্যক সিটিং এ খুব হাই ডোজ দিতে পারাকেই বলে হচ্ছে স্টিরিওট্যাকটিক রেডিওথেরাপি বা এসবিআরটি। আর এটাকে সিঙ্গেল সিটিং এ পুরো ডোজটা দিয়ে দিতে পারার যে অ্যাবিলিটি, সেটাকে বলে স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি। সার্জারি পেশেন্ট একবার ভর্তি হয়, ওটিতে যায়, আবার সেখান থেকে বেরিয়ে চলে যায়, একক্ষেপে করতে হয়। হুম। একক্ষেপে পুরো রেডিয়েশন ডোজটাকে দিতে পারাকে বলে রেডিও সার্জারি। মানে একটা সিটিং এই সম্ভব? হ্যাঁ, কিন্তু সেটা করতে গেলে অবভিয়াসলি ইউ হ্যাভ টু চুজ দ্য রাইট পেশেন্ট এন্ড দ্য রাইট টিউমার। সব ক্ষেত্রে সেটা করা যায় না। আচ্ছা। সো ইউ হ্যাভ দেয়ার আর স্পেসিফিক ইন্ডিকেশনস কখন আপনি সেটা করতে পারবেন, কোনটার ক্ষেত্রে এটা প্রযোজ্য, এবং আপনার মেশিনেরও সেই অ্যাবিলিটি লাগবে। ওই যে বললাম যে গাড়ির টার্নিং রেডিয়াস, আপনি একটা বাসকে নিশ্চয়ই একটা, ধরুন একটা অটোর মতো ঘুরিয়ে নিতে না। পারবেন না, তাই না। তো বাসটাকে ঘোরাতে গেলে আপনাকে একটু বেশি জায়গা নিয়ে কাটাতে হবে, এই তো হচ্ছে ব্যাপার। তাই আপনার মেশিনটাও সেই কেপেবল হতে হবে। আপনার আইসো সেন্টার ওভারহেডের সাইজ এতটাই হতে হবে যে সেটা 1 মিলিমিটারের থেকেও ছোট, তবেই আপনি সেই কনফিডেন্সটা পাবেন যে এতটুকুও নড়চড় হবে না, পুরো রেডিয়েশনটা একটা আলপিনের মাথাকেও অ্যাকুরেটলি চিকিৎসা করতে পারবে। তাই রেডিয়েশন মেশিনেরও কিন্তু অনেক রকম ফের হয়, অনেক টাইপস হয়, অনেক সাব টাইপস হয়, গাল ভরা নাম থাকে প্রত্যেকটারই, কিন্তু এক একটা মেশিন এক একটা জিনিস করতে পারে, তার ক্যাপাবিলিটির একটা অ্যাসেসমেন্টের ব্যাপার থাকে যে কোন মেশিনে আপনি কোনটা করতে পারবেন। আচ্ছা, এবার আমার মনে একটা সাধারণ প্রশ্ন আছে। সেটা হচ্ছে ধরুন একটা পেশেন্ট রেডিওথেরাপির জন্য ঢুকলো। আপনি একটা জায়গায় পিন পয়েন্ট করে দিয়েছেন যে এখানে রেডিয়েশনটা এসে পড়বে। কিন্তু সেই পেশেন্টটা রেডিওথেরাপি চলাকালীন যদি নড়াচড়া করে, তাহলে মানে সমস্যা হবে নাকি? প্রথম কথা, রেডিয়েশন দেওয়ার জন্য প্রথম কাজ যেটা করতে হয় রেডিয়েশন প্ল্যানিং এ, সেটা হচ্ছে ইমমোবিলাইজেশন। ইমমোবিলাইজেশন মানে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা। আচ্ছা। রোগীর চিকিৎসার সময় দেখবেন রেডিওথেরাপি যদি আপনি কখনো ডিপার্টমেন্টে যান, নানা রকমের মুখোশ রাখা থাকে, কিছু কিছু বডি ব্যাগস রাখা থাকে, তাকে ঠিক, ব্যাকলক বলে। এইগুলো পেশেন্টকে মেশিনের রেসপেক্টে একটা সঠিক জায়গায় নিয়মিত শোয়াবার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা। এটা গেল 1 নম্বর। 2,
প্রত্যেকটা রেডিওথেরাপি মেশিনে আপনি দেখবেন, এবং যে রেডিয়েশনের জন্য যে ব্যবহার হয় যে স্ক্যানগুলো, যেগুলো প্ল্যানিং এর জন্য আমরা ব্যবহার করি, তাতে রুমে লেজার সিস্টেমস থাকে। আচ্ছা। দেখবেন এক্স ওয়াই জেড তিনটে হ্যাঁ, অ্যাক্সিস হ্যাঁ, আপনি হ্যাঁ। লেজার দিয়ে দেখতে পাচ্ছেন। তাহলে দিজ আর লাইক স্টিরিওট্যাকটিক কোঅর্ডিনেটস। আপনি তো দেখতে পাচ্ছেন যে কোন জায়গায় লেজার, এই লেজারগুলো যে পয়েন্টটাতে ফিক্স করে, দ্যাট ইজ অলসো আইসো সেন্টার। ঠিক আছে? আচ্ছা। তাহলে আপনি তার একটা দিক নির্দেশনা পাচ্ছেন যে এই পয়েন্টটা যদি ফিক্স হয়, আর পেশেন্টের যে ট্রিটমেন্ট প্ল্যান তার যদি একটা ফিক্সড পয়েন্ট হয়, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যদি আপনি মুভ করতে পারেন, তাহলে আপনি ওই পয়েন্টটাও ফিক্সড হয়ে গেল। তাহলে ওই পয়েন্টের রেসপেক্টে কিন্তু পেশেন্টের মুভমেন্ট আপনার হবে না। তারপরেও আপনি প্রতিনিয়ত রেডিয়েশন ডেলিভার করার আগে কিন্তু স্ক্যান নিয়ে ভেরিফাই করে নিচ্ছেন যে পেশেন্ট সঠিক জায়গায় আছে, প্রয়োজনে প্ল্যানটাকে অ্যাডাপ্টও করতে পারছে। আচ্ছা। ইউ সি বেটার, ইউ ট্রিট বেটার। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক। আচ্ছা, রেডিয়েশন থেরাপি নিয়ে তো অনেক এর ভয় আছে। মানে মূলত তার যে সাইড ইফেক্ট এটা একটা সময় ছিল। তো আজকের দিনে দাঁড়িয়ে এই সাইড ইফেক্ট কতখানি কম হয়েছে? অনেকটাই কমে গেছে। আপনি এতক্ষণের আলোচনা থেকেই বুঝতে পারছেন যে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কোথায় রেডিয়েশন যাচ্ছে, কোন জায়গায় যাচ্ছে, এবং আমাদের কাছে সেই সফটওয়্যারও রয়েছে, সেই হার্ডওয়্যারও রয়েছে, যেখানে রেডিয়েশনের উপর আমাদের পুরো নিয়ন্ত্রণ রয়েছে। তা সত্ত্বেও রেডিয়েশন যেহেতু হাই এনার্জি এক্স-রে, শরীরের একদিক দিয়ে প্রবেশ করলে উল্টো দিক দিয়ে তার বেরোনো হচ্ছে তার নিয়ম। সুতরাং স্বাভাবিকভাবেই সেটার উপর আপনি যতটা নিয়ন্ত্রণ করতে পারবেন, তার উপরে নির্ভর করছে যে আরেকটা জিনিস দেখুন, আপনি যদি আমাকে সচিন তেন্ডুলকরের ব্যাটটা দিয়ে দেন, আমি নিশ্চয়ই ইডেনের হয়ে একটা সেঞ্চুরি করতে পারবো না। সুতরাং যন্ত্রটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু অভিজ্ঞতা তার থেকেও আরো অনেক বেশি ইম্পর্টেন্ট। আরেকটা সাধারণ প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে রেডিয়েশনটা যখন চলে তখন এই মানুষজনরা বা এই রোগীরা সাধারণ কাজকর্ম কি করতে পারে নাকি তাকে আলাদা ঘরে আইসোলেট করে রাখা হয়? এটা না কিছুটা নির্ভর করবে স্টেজের উপর আগেন। আচ্ছা। হ্যাঁ, কারণ আপনি কতটা জায়গায় রেডিয়েশন আপনাকে প্রয়োগ করতে হচ্ছে এবং কতটা আপনাকে ডোজ দিতে হচ্ছে, এটা অনেকটাই কিন্তু নির্ভর করে হচ্ছে টিউমারের স্টেজের উপরে। যদি দেখা যায় যে এমন একটা জায়গায় আপনি রেডিয়েশন দিচ্ছেন, হুম। সেটা রোগীর প্রতিনিয়ত অসুবিধে করবে না, হুম। সেক্ষেত্রে আমরা ইনফ্যাক্ট সত্যি কথাই রেডিওথেরাপি ইজ অ্যান ওপিডি স্পেশালিটি, আউটডোর বেসিসে ট্রিটমেন্ট হয়। সাধারণভাবে রোগী ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টার জন্য হসপিটালে আসেন। হুম। আমরা যারা ওয়ার্কিং পেশেন্ট, যারা ধরুন অফিসে কাজ করছেন, আমরা বলি যে এমন একটা রেডিয়েশন সেন্টার বেছে নিন যেখানে নিয়মিত যাতায়াত করাটা আপনার পক্ষে সহজসাধ্য। অনেক দূরে একটা রেডিয়েশনের জায়গা হলে যাতায়াতের ধকল রেডিয়েশনের ধকলের থেকে বেশি, কারণ রেডিয়েশন শরীরে অনুভব করা যায় না। প্রথম কথা, রেডিয়েশন ইজ ভেরি ট্রাবল ফ্রি। আর যদি কারোর কাছাকাছি অফিস হয়, আমরা সাধারণভাবে বলি যে আপনি এমন একটা ট্রিটমেন্ট স্লট নেবেন যেখানে দুপুরবেলা আপনার যেটা রিসেস আওয়ার বা আপনার যেটা লাঞ্চ আওয়ার, আপনি তার মধ্যে আসবেন, টুক করে রেডিয়েশন নেবেন, আবার অফিসে গিয়ে বাকি কাজ করবেন, অসুবিধা নেই। কিন্তু যদি রোগীর অবস্থা বা ক্যান্সারের অবস্থাটাই এমন হয়, বা যেই জায়গায় বা যতটা ভলিউমকে আমায় ট্রিটমেন্ট করতে হচ্ছে সেটাই যদি এমন হয় যে রোগী সাধারণভাবেই উঠে কাজ করার মতো তার শারীরিক ক্ষমতা নেই, বা তিনি খুব দুর্বল বোধ করছেন, তাহলে অবশ্যই রেডিওথেরাপি মানে ক্যান বি ডিফিকাল্ট। সেক্ষেত্রে রোগীকে সেই অনুযায়ী প্রিকশন নিয়ে হয়তো একজন কেয়ার গিভারের সাথে এসে রেডিয়েশন নিতে হয়। তবে রেডিয়েশন পার সে কিন্তু ইজ অ্যান আউটডোর ট্রিটমেন্ট, এবং আউটডোর ট্রিটমেন্টের জন্য যেহেতু রোগীকে হাসপাতালে আসতে হয় এবং ফেরত যেতে হয়, বুঝতেই পারছেন যে রেডিয়েশনের জন্য অ্যাজ সাচ পেশেন্টের কিন্তু নিয়মিত লাইফ সাইকেল ব্যাহত হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা। মানে যদি তিনি সুস্থ স্বাভাবিক থাকেন, হাঁটাচলা একদম, করতে পারেন একদম, সেই সময় তিনি নিতেই পারেন এবং তার একদম, যে দৈনন্দিন কাজকর্ম তিনি চালিয়ে যেতে পারেন। একদম। কোনো অসুবিধা নেই। হুম। আচ্ছা। আজকের রেডিওথেরাপি এই জায়গায় দাঁড়িয়ে আগামী ৫ থেকে ১০ বছরে এটা কোথায় পৌঁছতে পারে? দুটো তিনটে জিনিস এখনো ক্রমাগত উন্নতি, রেডিয়েশনের প্রতিদিন মেশিন আরো ইমপ্রুভ করছে, আরো উন্নত হচ্ছে। কয়েকটা দিকে সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট হচ্ছে। একটা দিক যেটা খুব সিগনিফিক্যান্ট, সেটা হচ্ছে পার্টিকল রেডিওথেরাপি। ভারতবর্ষে অলরেডি ২টি জায়গায় সেটা অ্যাভেলেবল। পার্টিকল রেডিওথেরাপির একটা বিশেষত্ব হচ্ছে এই যে আমি বলছিলাম যে এক্স-রে বেসড বা হাই এনার্জি মেগাভোল্টেজ যে রেডিওথেরাপি আমরা ব্যবহার করি, ৯৯.৯৯% রেডিওথেরাপি যেটা মেশিন ব্যবহার হয়, সেগুলো কিন্তু শরীরের একদিক দিয়ে প্রবেশ করলে উল্টো দিক দিয়ে বেরোবেই। দিজ আর মিলিয়ন ইলেকট্রন ভোল্টস। এবার সেটাকে নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে আপনার মেশিনের ক্যাপাবিলিটি এবং আপনার এক্সপার্টিস। কিন্তু পার্টিকল থেরাপি, বিশেষ করে প্রোটন থেরাপির আপনারা নাম শুনে থাকবেন, আমাদের দেশে ২টি প্রোটন থেরাপি সেন্টার আছে। সেখানে নির্দিষ্ট কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে এটা যে অ্যাপ্লিকেবল তা আমি বলবো না, খুব বেছে নেওয়া নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সুবিধে হচ্ছে যে একটা পার্টিকুলার জায়গায় গিয়ে পুরো রেডিয়েশন ডোজটাকে দিয়ে দেয়, তার কোনো এক্সিট ডোজ হয় না, তাই শরীরে আরেক দিক দিয়ে সে বেরোচ্ছে না। বুঝতেই পারছেন স্বাভাবিক কারণেই এটার কিছু সুবিধে থাকতে পারে নির্দিষ্ট কিছু পরিপ্রেক্ষিতে। মূলত এটা একটা সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট, যেখানে আপনার ভারী রশ্মি, অর্থাৎ প্রোটনের মতো একটা ভারী রশ্মি আপনি ব্যবহার করতে পারছেন। এছাড়াও কার্বন আয়ন থেরাপি ইত্যাদি এই ধরনের কিছু আরো ডেভেলপমেন্ট হচ্ছে, যেটা এখনো কমার্শিয়ালি অ্যাভেলেবল নয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই যে ইমেজিং সিস্টেমস। আপনি দেখুন এই যে এমআরআই লিনাক কিন্তু বিগত আমাদের দেশে এসছে বছর ২-১ হলো, আর ডেভেলপমেন্টে ছিল বিগত বছর ৫-১ ধরে আর কি।
প্রথম এমআরআই লিনাক আমি ইনফ্যাক্ট দেখি হাইডেলবার্গে, জার্মানিতে, তখন কিন্তু দে ওয়ার রিয়েলি স্ট্রাগলিং উইথ ইট, মানে দে ডিড নট ফাইন্ড ইট ইউজফুল অ্যাট অল। কারণ এমআরআই অ্যাকোয়ার করার ক্ষেত্রে, এমআরআইটা আপনারা জানেন, এমআরআই তার নিজস্ব কিছু কিছু, ইট ইজ আ ভেরি লং টানেল, অনেক পেশেন্ট ক্লস্ট্রোফোবিক ফিল করেন, ইউ রিকোয়ার স্পেসিফিক কয়েলস ফর এমআরআই অ্যাকুইজিশন। তার ভিত্তিতে রেডিয়েশনের পরিমার্জন করা বা ইমপ্রুভমেন্ট করা ওয়াজ বিকামিং মেজর চ্যালেঞ্জ। হ্যাভিং সেড দ্যাট, এখন কিন্তু এমআরআই আগের থেকে, যেটা অ্যাক্সিলারেটারে অ্যাভেলেবল যে এমআরআই, এমআর লিনাক যেগুলোকে বলে, দে আর এখন ওয়াইডলি অ্যাভেলেবল, অনেকগুলি জায়গায় অ্যাভেলেবল হয়েছে, এবং দে ইমপ্রুভ দ্য সাইট, দ্য আই সাইট or the visibility of the tumor in the eyes of the radiation oncologist. তার কিছু কিছু অ্যাডাপ্টেবিলিটির ক্ষেত্রে কিছু কিছু তার বেনিফিটস আছে। আর একটা জিনিস হচ্ছে, এই যে আপনি বলছিলেন যে পেশেন্টকে ফিক্স করবেন কি করে, সারফেস গাইডেড রেডিওথেরাপি বলে একটা জিনিস হয়, সেটাও এখন ইদানিং কিছু কিছু জায়গায় এসেছে। আগেন দ্যাট ইজ আ ভেরি এক্সাইটিং নিউ টেকনোলজি, যেখানে পেশেন্টের পুরো শরীরের একটা অবস্থান সেটা মেশিন নিজেই ডিটেক্ট করতে পারে, এবং সেই অনুযায়ী কিন্তু তাকে নানাভাবে ব্যবহার করা যায়, মোশন ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করা যায়, টিউমারের গতি প্রকৃতি বোঝা, রোগীর অবস্থান মেশিনের রেসপেক্টে সেই জিনিসগুলো বুঝতে হেল্প করে আর কি। তো এইগুলো আরো নিউ ডেভেলপমেন্টস উইচ আর হ্যাপেনিং। এছাড়াও আরো কিছু কিছু কাজ হচ্ছে, সেগুলো এখনো এক্সপেরিমেন্টাল, মানে নট অ্যাভেলেবল অ্যাজ সাচ। মানে প্রভূত উন্নতি হয়েছে। একদম। আচ্ছা, মানে আগে মানুষ রেডিওথেরাপি যে কারণে ভয় পেত যে তার সাইড এফেক্ট প্রচুর, সেটা এখনকার দিনে নেই বললেই চলে, বা থাকলেও সেটা খুব সামান্য, রেলিভেন্ট নয়। কারণ সেই যে টেকনোলজি ব্যবহার হতো, যে সময়কার কথা আপনি বলছেন, যে সময়কার অভিজ্ঞতা থেকে মানুষের এটা ধারণা হয়েছিল। প্রথম কথা হচ্ছে, অনেক মানুষই রেডিওথেরাপি এবং কেমোথেরাপির মধ্যে তফাৎটা বোঝেন না। প্রথম কথা বোঝা বিষয় যে দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। কেমোথেরাপি হচ্ছে ওষুধের সাহায্যে চিকিৎসা করা হয়, এবং সেটা যেভাবেই দেওয়া হোক না কেন, সেটা কিন্তু সারা শরীরে, যেহেতু সেটা রক্তের মধ্যে মিশে যায়, তাই তার পার্শ্ব প্রতিক্রিয়া সারা শরীরে হয়, যে চুল পড়ে যাওয়া ইত্যাদি এই জিনিসগুলো, এগুলো রেডিওথেরাপিতে হবে না। কারণ রেডিওথেরাপি আপনি একটা নির্দিষ্ট জায়গায় চিকিৎসা করছেন, তাই তার এফেক্ট এবং সাইড এফেক্ট দুটোই সেই জায়গার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তাই প্রথম কথা হচ্ছে মানুষের ভ্রান্ত ধারণাটাকে দূর করা। দুই, আপনি যেটা কথা বলছেন যে স্কিন পুড়ে যাওয়া ইত্যাদি যেগুলো ছিল, সেই যুগে যে সমস্ত মেশিন ব্যবহার হতো, আপনি শুনেই বুঝতে, তখন কোবাল্ট মেশিন বলে এক জাতীয় মেশিন ব্যবহার হতো। পরবর্তীকালে খুব বেসিক অ্যাক্সিলারেটার্স তৈরি হয়েছিল, মানে লিনিয়ার অ্যাক্সিলারেটর, কিন্তু একদম প্রাথমিক পর্যায়ে যে লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিনগুলি, তার অনেক টেকনিক্যাল লিমিটেশনস ছিল। এখন সেসব বহুদিনই, সেগুলো এখন ইরেলিভেন্ট হয়ে গেছে, এখন ওগুলো মডার্ন রেডিওথেরাপিতে রেলিভেন্টই নয়। সুতরাং আগেন, রেডিওথেরাপি সাইড এফেক্ট হয় না আমি একেবারেই বলবো না, কিন্তু রেডিওথেরাপির সাইড এফেক্ট কিন্তু এখন নির্ভর করে কতটা জায়গায় আপনাকে রেডিয়েশনটা প্রয়োগ করতে হচ্ছে তার উপরে। টিউমারটাই যদি এত বড় হয়, তাহলে তার চিকিৎসা করতে গেলে, তাকে নির্মূল করতে গেলে যে রেডিয়েশন দিতে হবে, সেটা তো অতটা জায়গা জুড়েই আপনাকে দিতে হবে, স্বাভাবিকভাবেই তার পার্শ্ব প্রতিক্রিয়া অতটা জায়গা জুড়েই হবে। কিন্তু রেডিয়েশন তার বাইরে আর কোনো জায়গায় কোনো রকম অমূলক ভীতির কোনো কারণ নেই। আচ্ছা, এবার আমার কিছু ছোট ছোট প্রশ্ন আছে, মানে হয়তো মানে মজার প্রশ্নও বলতে পারেন। যেমন একজন আমায় লিখে পাঠিয়েছিলেন যে, আচ্ছা, রেডিয়েশন নেওয়ার পরে কি আমায় অন্ধকারেও দেখা যাবে? রেডিয়েশন নেওয়ার পরে আমাকে অন্ধকারে দেখা যাবে? যেমন আমরা দেখিয়েছিলাম যে এক সময় রেডিয়ামের ঘড়ি যেটা থাকতো, অন্ধকারে দেখা যেত। তো আমি যদি রেডিয়েশন নিয়ে আসি, ইন্টারেস্টিং প্রশ্ন। তো আমাকে কি অন্ধকারেও দেখা যাবে? না, ওনাকে অন্ধকারে দেখাটা একটু মুশকিল হবে, কিন্তু রেডিয়েশন, যে প্রসঙ্গে রেডিয়েশনের আলোচনা এখানে হচ্ছে, সেই রেডিয়েশন কিন্তু রোগী ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে শরীরে থাকে না। সুতরাং ওনার আলাদা কোনো রকম পরিবর্তন হবে না, ওনার সিংহ গজাবে না, ওনাকে অন্ধকারেও দেখা যাবে না। আচ্ছা, আরেকটা হচ্ছে যেটা আপনি ক্লিয়ার করলেন, তাও আমি একবার জিজ্ঞাসা করবো যে রেডিয়েশন দিলে ভিতরের অঙ্গগুলিও পুড়ে যাবে বা পুড়ে যেতে পারে? না, কেবলমাত্র যে জায়গাটা ক্যান্সার দ্বারা আক্রান্ত এবং যে জায়গাটুকুতে আপনাকে রেডিয়েশন প্রয়োগ করতে হচ্ছে, সেই জায়গায় ডেফিনেটলি আপনার তার কোষগুলি নষ্ট হবে। পুড়ে টুড়ে যায় না, রেডিয়েশন কোনো হিট নয়, পুড়ে টুড়ে কিছু যায় না, কিন্তু কোষগুলি নষ্ট হয়ে যায় সেই জায়গায়। এবার আপনার যদি টিউমারটাই এত বড় হয়, স্বাভাবিকভাবে ওই জায়গাটা নষ্ট করে দেওয়াটাই তো আমাদের উদ্দেশ্য। হ্যাঁ, তো আমার ওই জায়গাটা কেন খালি মনে হচ্ছে, সেটা স্বাভাবিকভাবেই সেই জায়গাটাকে নষ্ট করে দেওয়াটাই তো হচ্ছে আমাদের উদ্দেশ্য, তাই না? ঠিক ঠিক। আচ্ছা, এমন রেডিয়েশনও আছে যেখানে একদিনেই টিউমার নষ্ট করে দেওয়া সম্ভব? হ্যাঁ, এটা উত্তর দিলাম যে সিরোট্যাকটিক রেডিও সার্জারি, ওটা সার্জারির বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। ঠিকই আছে, মানে হ্যাঁ, কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিছু নির্দিষ্ট। ক্ষেত্রে। হ্যাঁ, একদম, মানে একদম স্পেসিফিক, পেশেন্ট ভিত্তিক। পেশেন্ট ভিত্তিকের থেকেও বড় কথা ক্যান্সার ভিত্তিক, টিউমার ভিত্তিক। আপনি তার আয়তন কি, তার লোকেশন কোন জায়গায়, সেই জায়গায় সেফলি আপনি সিঙ্গেল ফ্র্যাকশনে পুরো ট্রিটমেন্টটা করতে পারবেন কিনা, অনেক কিছুর উপর নির্ভর করে। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সেটা ডেলিভার করার মতো আপনার ইকুইপমেন্ট আছে কিনা এবং আপনার এক্সপার্টিজ আছে কিনা। কর্পোরেট রেডিওথেরাপি মেশিনে কিন্তু সিরোট্যাক্সি করা যায় না, ইট রিকোয়ার্স স্পেসিফিক অ্যাক্সিলারেটরস। ওকে, আচ্ছা,
রেডিয়েশন নেওয়ার পর ঠান্ডা খাবার খেতে হয়, এটা কতটা ঠিক? গলায় রেডিয়েশন দিচ্ছেন, গলায় একটা ক্যান্সার হচ্ছে, ঠান্ডা খাবার খেলে গলা আরো বসে যাবে, পেশেন্ট আরো আতঙ্কিত হয়ে পড়বে। এরকম কোনো ব্ল্যাঙ্কেট রুল নেই। ওনার যদি ইচ্ছা হয় খেতে পারেন, তবে ডাক্তারকে জিজ্ঞেস করে। আচ্ছা, আর একটা হচ্ছে যেটা আপনি বলেছেন, তারপর আমি জানতে চাইবো সেটা হচ্ছে রেডিয়েশন কি খুব যন্ত্রণাদায়ক? রেডিয়েশন শরীরে অনুভব করা যায় না। আচ্ছা, আপনি একটা বলেছেন আপনি আগেও। সিটি স্ক্যানেরও যে টেকনোলজি, রেডিয়েশনেরও সেই টেকনোলজি, খালি তার এনার্জি অনেকটা বেশি। রেডিয়েশন শরীরে অনুভব করা যায় না। অধিকাংশ রোগীর ক্ষেত্রেই কিন্তু রেডিয়েশন কখন অ্যাকচুয়ালি অন করলাম আমরা আর কখন ওনার শেষ হলো, রোগী বোঝাই কিন্তু যায় সেটা না। অনুভব করতে পারেন না। তাই রেডিয়েশন শরীরে অনুভব করা যায় না। তবে যে অংশটা টিউমার দ্বারা বা ক্যান্সার দ্বারা আক্রান্ত, যে অংশটাকে নির্মূল করে দেওয়াটাই আমাদের উদ্দেশ্য, এবং যেটা রেডিয়েশন দিলে আস্তে 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 তার কোষগুলি নষ্ট হয়ে যাবে, সেই জায়গাটায় তো ব্যথা যন্ত্রণা হতেই পারে, কারণ সেখানে তো সেলগুলো আর্তনাদ করবেই, তাদের তো আমরা মেরে ঠিক, ফেলছি, তাই না? ঠিক, ঠিক। আচ্ছা, তাহলে যে সমস্ত পেশেন্টরা এখনো অপেক্ষা করছেন রেডিওথেরাপি নেবেন কি নেবেন না, কারণ ডাক্তারবাবু বলেছেন রেডিওথেরাপি নিতে হবে হুম। ৬টা, ১০টা, ৮টা, কিন্তু তারা এখনো ডাক্তারের কাছে পৌঁছচ্ছেন না বা হাসপাতালে পৌঁছচ্ছেন না। তাদের জন্য আপনার কি বার্তা থাকবে? রেডিয়েশন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে না নিলে কিন্তু রেডিয়েশন, অ্যাজ আই সেড, এটা লোকাল ট্রিটমেন্ট। সার্জারি যেরকম আপনি সঠিক সময় যদি না করেন, তাহলে আর সার্জারির প্রসঙ্গই থাকবে না, কারণ সার্জারি করার মতো অবস্থায় সেটা থাকবে না। ঠিক। রেডিয়েশনেরও একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইম আছে। রেডিয়েশন যদি সঠিক সময় আপনি না করেন, আপনার ডাক্তার যখন অ্যাডভাইস করেছে তার অল্প সময়ের মধ্যে যদি আপনি রেডিয়েশনটা না নেন, তাহলে রেডিয়েশনের আর কোনো আর নেবেন না, কারণ আর নিয়ে কোনো লাভ হবে না। রেডিয়েশন সঠিক সময়ে নেওয়াটা জরুরি। ভেরি, ভেরি ক্রুশিয়াল। আপনি চেষ্টা করুন বাড়ির নিয়ারেস্ট যে কোনো হসপিটালে যেখানে রেডিয়েশন অ্যাভেলেবল আছে, সেখানে রেডিয়েশন অনকোলজিস্টের পরামর্শ নিন। রেডিয়েশনের প্রসেসটা কিন্তু ইজ ভেরি ইজি। কিন্তু রেডিয়েশন দেরি করে নিলে রেডিয়েশনের আর কোনো বেনিফিট থাকে না। রেডিয়েশন টাইমে নিতে হয়। আচ্ছা, সময় নিতে হবে এবং ভয় পাওয়ার কিছু নেই। না, রেডিয়েশন শরীরে অনুভবই করা যায় না। এক্সাক্টলি। তো যেটা বুঝলাম যে ক্যান্সার রোগী যারা রেডিয়েশন নেবেন আরকি, তারা অবশ্যই সময় মতন একটা হাসপাতালে পৌঁছবেন। তো এই ধরনের হাসপাতাল যেখানে আপনি যে ধরনের অত্যাধুনিক চিকিৎসার কথা বলছেন বা মেশিনারি আছে এরকম আ হাসপাতালে পৌঁছানোর কথা বলছেন, সেইরকম মেশিনারি কলকাতায় তো আছেই। আপনি বললেন পিয়ারলেস ও আছে। হুম। তো ঘটনা হচ্ছে আমি পিয়ারলেস এই কেন আসবো? পিয়ারলেস হসপিটালের ৩০ বছরের একটা ঐতিহ্য আছে। ঠিক আছে? সুতরাং পিয়ারলেস ইজ নোন ফর পেশেন্ট সেন্ট্রিক কেয়ার। তাই রোগীকে ভালো রাখাটাই হচ্ছে পিয়ারলেসের কর্তৃপক্ষের বলুন, হাসপাতালের ফিলোসফি বলুন, আমাদের মূল মন্ত্র সেটাই। যবে থেকে পিয়ারলেস হাসপাতাল জয়েন করেছি, প্রতিনিয়ত আমাদের এখানকার কিন্তু কর্তৃপক্ষের একটাই কথা, যে রোগী যেন হাসি মুখে এখান থেকে যায়। হ্যাঁ? সেটাই গুরুত্বপূর্ণ। সেটা একটা দিক। এটা হচ্ছে ঐতিহ্যের কথা বলছিলাম। দ্বিতীয় কথা, পিয়ারলেস যেভাবে ক্যান্সার ডিপার্টমেন্টটাকে শুরু করেছে, আপনারা এলে বুঝতে পারবেন, যারা এর আগে পিয়ারলেসে এসেছেন তারা এলে খুব চমকে যাবেন। যেখানে খুব সুন্দর একটা বাগান ছিল, সেই বাগানটার জায়গায় এখন একটা বিরাট বড় বিল্ডিং দাঁড়িয়েছে। তার নাম সুনীল কান্তি রয় ইনস্টিটিউট অফ অঙ্কোলজি সার্ভিসেস। স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন এরা ক্যান্সার ট্রিটমেন্টটা একই ছাদের তলায় পুরো সার্ভিসটাকে অফার করার জন্যে কতটা এফর্ট দিয়েছেন, যে এত বড় একটা ম্যামথ প্রজেক্ট তৈরি করেছে। ইটস আ 170 বেডেড ডেডিকেটেড এবং খুব ইনস্টিটিউট অফ অল্প অঙ্কোলজি সময়। সার্ভিসেস। খুব অল্প সময়ের মধ্যে এটা রেডি করেছে। তার জন্য একটা প্রচেষ্টা করা হয়েছে। এবার দেখুন, অনেক বিকল্প আছে। কলকাতা শহরে অনেক হসপিটাল আছে যেখানে ভালো চিকিৎসা হয়। আমাদের দুটো জিনিস আমি বলব আলাদা করে। এক, আমাদের প্রতিটা পেশেন্টের এই আজকে বৃহস্পতিবার, আমাদের বৃহস্পতিবার করে টিউমার বোর্ডস হয়। এছাড়াও আমাদের মিনি টিউমার বোর্ডস হয়। সুতরাং প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে রেডিয়েশন অনকোলজিস্ট, মেডিকেল অনকোলজিস্ট, সার্জিক্যাল অনকোলজিস্ট, অনকোপ্যাথোলজিস্ট, নিউক্লিয়ার মেডিসিন স্পেশালিস্ট এবং আমাদের ইন্টারভেনশন রেডিওলজিস্ট, আমরা সবাই একসাথে বসে, আমাদের প্রায় ২০-৩০ জন আমাদের টিউমার বোর্ডে বসার জায়গা আর একটু অসুবিধে হয়। অনেক ডাক্তার সবাই মিলে মতামত দিয়ে কিন্তু একটা সর্বসম্মতভাবে একটা ডিসিশন নেওয়া হয়। সুতরাং কারোর একার ইচ্ছায়, একার প্রোটোকলে কোনো চিকিৎসা এখানে হয় না। এটা একটা সুবিধে। কারণ ৫ মাথা এক হলে কাজটা ভালো হয়। এটা একদিক। আর ২, আমরা এভাবেই জিনিসটাকে তৈরি করেছি ইনস্টিটিউটটাকে, যেখানে আপনার ক্যান্সার ট্রিটমেন্টের জন্য, আমি শুধু রেডিওথেরাপির কথা বলছি না। আপনার আপনার কোনো একটা ধরুন, আপনার একটা স্ক্যান দরকার, সে একটা পেট স্ক্যান দরকার। আপনার রোবোটিক সার্জারি দরকার। আপনার ইমিউনোথেরাপি দরকার। আপনার রেডিওথেরাপি দরকার। আপনার যেটাই দরকার সবটাই কিন্তু এখানে এই মুহূর্তে কারেন্টলি অ্যাভেলেবল কাটিং এজ টেকনোলজি যেটা, এবং যে এক্সপার্টিস দরকার। আমাদের এখানে টাটা হসপিটালের ডাক্তাররা রয়েছেন, আমাদের এখানে এইমসের ডাক্তাররা রয়েছেন, আমাদের এখানে সাউথ ইন্ডিয়ার চেন্নাইয়ের ডাক্তাররা রয়েছেন, এবং এরা সকলেই কিন্তু ট্রিটমেন্টে ইনভলভ, বিকজ ইট ইস আ মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্ট। সুতরাং আমি বলব যে বোথ ইন টার্মস অফ ম্যান পাওয়ার অ্যাজ ওয়েল অ্যাজ ইকুইপমেন্ট অ্যান্ড ইন টার্মস অফ অফারিং এভরিথিং আন্ডার ওয়ান রুফ, পিয়ারলেস স্ট্যান্ডস অ্যাপার্ট। তবে হ্যাঁ, কলকাতা শহরে এখন ক্যান্সার চিকিৎসা অনেক বিকল্প আছে, এবং অ্যাজ অ্যান অনকোলজিস্ট সেটাও আমার কাছে খুবই গ্র্যাটিফাইং আর কি, যে চিকিৎসা পেশেন্ট চাইছেন কিন্তু অ্যাভেল করতে পারছেন না, এটা আজকের দিনে হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না।
থ্যাংক ইউ সো মাচ ডক্টর বাসু। তো আজ অনুষ্ঠান এখানেই শেষ করছি। আর ক্যান্সার নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা ক্যান্সার চিকিৎসা নিয়ে কোনো প্রশ্ন থাকে, রেডিওথেরাপি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। একটি নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, সেখানেও আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে।